একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে? শেয়ার স্ট্রেন্থ সম্পর্কে অলরেডি গত ক্লাসে আমি বলে ফেলেছি, ঠিক আছে? শেয়ার স্ট্রেন্থ বলতে একটা সয়েলের স্ট্রেন্থ কীভাবে বের হবে ভার্টিক্যালি, যখন লোড দেবো ওইটা সয়েলটা ভার্টিক্যালি যে ডিসপ্লেসমেন্টটা হবে, ঠিক আছে? ওই ডিসপ্লেসমেন্টের কারণে যে শেয়ার স্ট্রেন্থ ডেভেলপ হচ্ছে সেটা কতটুক হবে, কীভাবে বের করব, সেটার জন্য বিজ্ঞানী মোর আমাদেরকে একটা ধারণা দিয়েছে, ঠিক আছে? তো ওই মোরের থিওরেমটা কাজে লাগিয়ে আমরা শেয়ার স্ট্রেন্থ বের করার জন্য শেয়ার স্ট্রেন্থের দুটো প্যারামিটার বের করছি। এগুলো কী কী? একটা সি, একটা ফাই, ঠিক আছে? শেয়ার স্ট্রেন্থের দুটো প্যারামিটার, একটা সি একটা ফাই। তো আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে সি এবং পাই বের করা। তো সি পাই বের করতে হলে আমাদের তাহলে টেস্ট আছে, 4টা টেস্ট আছে। 4টা টেস্টের মধ্যে একটা হচ্ছে ডাইরেক্ট শেয়ার টেস্ট, আরেকটা হচ্ছে ট্রাইএক্সিয়াল টেস্ট। তো ডাইরেক্ট শেয়ার টেস্টের মানে লিমিটেশন কী, তারপর আমরা কেন ট্রাইএক্সিয়াল টেস্টের দিকে যাব, এগুলো আমরা একটু পরে জানবো। তো আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা অলরেডি জেনেছি যে স্ট্রেস দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনার ইনসিটু স্ট্রেস, যেটা হচ্ছে আপনার মাটিতে সয়েল যখন ওয়াটার থাকবে, এই ওয়াটারের কারণে যে প্রেশারটা ডেভেলপ হবে সেটা হচ্ছে কি ইনসিটু স্ট্রেস। আরেকটা হচ্ছে যখন মাটিতে আপনি উপর থেকে লোড দেবেন, সুপারস্ট্রাকচারের কারণে যে লোডটা আসবে সেটার কারণে যে স্ট্রেসটা ডেভেলপ হয় সেটা হচ্ছে আপনার স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাইড লোড। সো এই দুইটার চ্যাপ্টার অলরেডি আমরা শেষ করে ফেলেছি, ঠিক আছে? এরপর স্লাইডে আমরা গত ক্লাসে এটাও দেখেছিলাম যে এই আইসোবার জিনিসটা কি, ঠিক আছে? বা প্রেশার ভ্যালভ জিনিসটা কি? A load on a soil mass will always produce stresses of varying intensity in bulb shape zone beneath the load। অর্থাৎ মনে করেন যে আপনি এখানে লোড দিয়েছেন, তো এই লোডটা কি হয় আপনার আস্তে আস্তে করে বন্টিত হয়। তো প্রথম যে এখানে লোড আসবে, এখানে আপনার লোডের ইন্টেন্সিটিটা খুব বেশি, তো আস্তে আস্তে লোডটা কী হয়ে যাচ্ছে, সমানভাবে ছাড়িয়ে পড়তেছে, ঠিক আছে? সো এইখানে এই জায়গায় পুরো জায়গাটায় আপনার এই লোডের স্ট্রেসটা সেম হবে। তো যার কারণে এটার কি বলে আইসোবার, ঠিক আছে? এটা অনেকটা কন্ট্রোল ম্যাপের মতো। সো পরের স্লাইডে যাই। এখানে দেখবো যে কী কারণে আমাদের স্ট্রাকচার ফেলিওর হইতে পারে। লোড প্লেসড অন সয়েল রিকোয়ার্ড টু কনসিডারেশন। তো আমি যখন একটা লোড দিব, দুটো কনসিডারেশন আমাকে মানতে হবে। একটা হচ্ছে কি দ্য ম্যাগনিটিউড অফ সেটেলমেন্ট। আমার এই যে আমি লোডটা আসার পরে এখানে ফাউন্ডেশনটা কতটুক সেটেল হচ্ছে, এটা একটা জিনিস জানা দরকার। ফর মেনি সয়েল দিস ইজ কনসলিডেশন সেটেলমেন্ট। আমরা আমাদের এরপর স্লাইডগুলোতে লেকচার 11-12-এ দেখবো যে কনসলিডেশন সেটেলমেন্ট কী। সো বলা হচ্ছে যখন একটা লোড পড়তে থাকে সুপারস্ট্রাকচার থেকে, তখন কি হয়, স্ট্রাকচারটা আস্তে আস্তে সেটেল হয়। এটা টাইম ডিপেন্ডেন্ট হইতে পারে, আবার মানে সাথে সাথেও সেটেল হইতে পারে, আবার অনেক সময় দিয়ে সেটেল হইতে পারে। তো অনেক সময় দিয়ে যে জিনিসটা সেটেল হয় সেটাকে বলে কনসলিডেশন, ঠিক আছে? যে জিনিসটা সেটেল হতে অনেক দিন সময় লাগে, ঠিক আছে, সেটাকে বলে কনসলিডেশন। The possibility of soil failure. This may be as a rotational movement of soil from beneath the load area or sometimes as a punching failure. তো আমরা জানি, মনে করেন যে এটা একটা স্ট্রাকচার, তো স্ট্রাকচারের আশেপাশে ফাউন্ডেশনের একটা নির্দিষ্ট থাকে, কি বলে ডিস্টেন্স থাকে, যে ডিস্টেন্সটা ফেলিওর হয়, ঠিক আছে? ওই ফেলিওরটাকে বলা হয় কি পাঞ্চিং ফেলিওর। সো এখানে লোড আসার ফলে দুইটা জিনিস হয় অকারেন্স। একটা হচ্ছে গ্র্যাজুয়াল সেটেলমেন্ট, আর একটা হচ্ছে কি পাঞ্চিং ফেলিওর। তাহলে আমি এটা জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে, ভাইবাতে, যে কী কারণে লোড আসলে স্ট্রাকচারের কোন দুইটা জিনিস করে মানে চেঞ্জ হয়। একটা বলতে হবে কি কনসলিডেশন সেটেলমেন্ট, আর একটা হচ্ছে কি পাঞ্চিং ফেলিওর, ঠিক আছে? সো এখানে হচ্ছে আপনি দেখেন, মনে করেন এটা একটা আপনি বাদ দিয়েছেন, ঠিক আছে, যে মাটিগুলার যেন না আসে। এটা হচ্ছে আপনার আপার লেয়ার, এটা হচ্ছে লোয়ার লেয়ার। তো আপনার এখানে এই বাদ দেওয়ার ফলে এখানে মাটিতে আপনার স্ট্রেসের যে কার্ভটা সেটা এখানে দেওয়া হলো, ঠিক আছে? তো এই অঞ্চল জুড়ে আপনার এটা কি হয়, সয়েলের বেসিক যে স্ট্রেন্থটা সেখানে কাজ করে। মনে করেন তাহলে যদি ফেল হয় কোনো কারণে, তাহলে এই লাইন ধরে ফেলটা মানে শুরু করবে। তো এখানে এই এরিয়াটাকে বলা হচ্ছে কি পাঞ্চিং এরিয়া, ঠিক আছে? তো এখানে এটার জন্য দেওয়া হয়েছে, এটা একটা ড্যাম, এটা হচ্ছে আপনার একটা ফাউন্ডেশন, সেটার জন্য আপনার মানে এরিয়ার ইয়াটা কত হবে, লিমিটটা, এগুলো দেওয়া আছে। পরের স্লাইডে চলে যায়। এখন আমাকে জানতে হবে যে আসলে আমি শেয়ার স্ট্রেন্থটা কেন বের করব, শেয়ার স্ট্রেন্থের প্রয়োজনীয়তাটা কি, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট একটা স্লাইড। বিল্ডিং ফাউন্ডেশনের জন্য আমার শেয়ার স্ট্রেন্থ বের করতে হবে। একটা মাটিতে শেয়ার স্ট্রেন্থ কতটুক সেটা যদি আমি না জানি, তাহলে আমি বিল্ডিং ফাউন্ডেশন করতে পারবো না। ইমব্যাঙ্কমেন্ট, আমি যখন কোনো ড্যাম তৈরি করব, ঠিক আছে, নদীর পাড়ে লেকে, তখন আমাকে শেয়ার স্ট্রেন্থ জানতে হবে ওই জায়গার মাটির শেয়ার স্ট্রেন্থ কেমন।
রিটেনিং স্ট্রাকচার, এটাও কি রিটেনিং ওয়াল যখন বানাবো, ঠিক আছে, অ্যাবুটমেন্ট যখন বানাবো তখন আমাকে জানতে হবে। ল্যাটারাল আর্থ প্রেশার অ্যানালাইসিস, তো আমরা জানি যে মাটিতে যে পার্শ্ববর্তী কনফাইনিং প্রেশার যেটা বলতেছি, পার্শ্ববর্তী যে মাটিতে চাপ দেয় সেটাকে বলা হয় ল্যাটারাল আর্থ প্রেশার। এটা আমরা জিওটেক 2-তে কি এটা সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা নিব। সো এটার জন্য আমার শেয়ার স্ট্রেনটা জানতে হবে। তারপর হচ্ছে স্লোপ স্টেবিলিটি, মানে মাটিটা যেন নড়ে না যায় বা মাটিটা যেন কি সরে না যায়, স্লোপটা ধরে রাখার জন্য আমার কি লাগবে, শেয়ার স্ট্রেন প্যারামিটার জানতে হবে। সো মোটামুটি 4-5টা টপিক আমার শেয়ার স্ট্রেনের সাথে পুরোপুরি রিলেটেড, ঠিক আছে। সো আমরা এটা সম্পর্কে অলরেডি গত ক্লাসে জেনেছি, এটা আর বলতেছি না। এটা হচ্ছে কি বেসিক্যালি মোর কোলাম ফেলিওর ক্রাইটেরিয়া, মানে আমি যদি একটা সয়েলের সি এবং পাই এই দুইটা জিনিস ক্যালকুলেশন করতে যাই, আমাকে কি করতে হবে, আমাকে আগে এই গ্রাফটা সম্পর্কে ধারণা নিতে হবে। সো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে দেখেন এগুলোকে কি বলা হচ্ছে, এগুলো হচ্ছে আমার কার্ভ, মোর কোলাম গ্রাফের কার্ভ। এগুলো কোত্থেকে পাচ্ছি, প্রিন্সিপাল এবং মেজর এবং মাইনর স্ট্রেস থেকে, ঠিক আছে। সো এখানে এটা হচ্ছে বেসিক্যালি শেয়ার স্ট্রেন্থের ইকুয়েশন, এটা পাচ্ছি আমি এই স্লোপটা থেকে, খেয়াল করেন এই স্লোপটা থেকে। এই স্লোপটাকে বলা হয় ফেলিওর এনভেলপ। একটা সয়েল মানে যেই তলে এসে ফেল করতেছে সেইটাকে বলা হচ্ছে ফেলিওর এনভেলপ, অর্থাৎ এই তলে এসে সয়েলটা হচ্ছে মানে শেয়ারটা নিচ্ছে ম্যাক্সিমাম, এরপরে সে আর কি শেয়ার নিতে পারবে না। সো এটাই হচ্ছে ম্যাক্সিমাম মানে প্লেন যেখানে সয়েলটা হাইস্ট শেয়ার নিতে পারবে। তো এইটার ইকুয়েশন হচ্ছে টাউ ইকুয়াল টু সি প্লাস সিগমা টেন পাই। সো আপনাকে যদি শেয়ার স্ট্রেন বের করতে হয় আপনার তাহলে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে সি এর মান, একটা হচ্ছে পাইয়ের মান। একটা হচ্ছে সি এর মান, একটা হচ্ছে পাইয়ের মান। স্ট্রেস কত আসছে যেটা আমি অলরেডি জানি, আমার শুধু অজানা থাকে এই দুটো ভ্যালু। এই দুটো ভ্যালু জানলে আমি কি পাবো, শেয়ার স্ট্রেনটা পাবো। সো এটা সম্পর্কে অলরেডি গত লেকচারে যে জানা আছে। সো দুটো জিনিস তাহলে সয়েল স্ট্রেন্থের প্যারামিটার, সেটা হচ্ছে কি কোহেশন যেটা সি বলা হচ্ছে, আরেকটা হচ্ছে পাই যেটাকে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বলা হয়। সো শেয়ার স্ট্রেন্থের সাথে এই দুইটা টার্ম তাহলে কি পুরোপুরি রিলেটেড। পরের স্লাইডে যাই। তো এখানে দেখবো আসলে এই যেটা বলছি মেজর এবং মাইনর এগুলো কিভাবে বসালে আমি কিভাবে গ্রাফ পাচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনার ভার্টিক্যালি কত আসতেছে সেটা আমি বুঝতে পারবো এই কোয়েশ্চেনটা পরে। বলা হচ্ছে যে একটা সয়েলের একটা আমি পোর্শন কত মিটার নিচে থেকে নিচ্ছি, 1000 মিটার নিচে অর্থাৎ গ্রাউন্ড থেকে, তাহলে 1000 মিটার হচ্ছে আপনার ভার্টিক্যাল ডিস্টেন্সটা। এখানে ইউনিট ওয়েট অর্থাৎ গামার মান দিয়ে আসছে 20, তাহলে আপনার স্ট্রেস ইকুয়াল টু কী জানি, হাইট ইন্টু ইউনিট ওয়েট। এটা হচ্ছে আপনার স্ট্রেসের কি ফর্মুলা। তাহলে হাইটের সাথে আপনার ইউনিট ওয়েট গুণ দিলে আপনার মান কত হচ্ছে 2000, তাহলে এটাই তো ভার্টিক্যাল স্ট্রেস, তাই না। তাহলে আপনি এখানে আমি যদি মান চেঞ্জ করে দিই আপনাকে এভাবে কি মান চেঞ্জ করে ভ্যালু বের করতে হবে। তো আপনার এটা হচ্ছে 2000, তাহলে আপনার পার্শ্ববর্তী যে কনফাইনিং প্রেশার এগুলো কত হবে সেটা বের হবে আপনার মানে ক্যানট একটা ভ্যালু আছে, ক্যানটের সাথে যদি এটা গুণ দেন ভার্টিক্যাল স্ট্রেস তাহলে আপনি পার্শ্ববর্তী স্ট্রেস পেয়ে যাবেন। তো ক্যানটের মান হচ্ছে হাফ ধরতে হবে, ঠিক আছে। তাহলে এটার অর্ধেক আর কি, তাহলে এটা কত 20,000 অর্ধেক করলে হবে 10,000, তাহলে পার্শ্ববর্তী যে নর্মাল স্ট্রেস সেগুলো 10,000 করে দিচ্ছে। তো এই জিনিসটা আমি এখন গ্রাফে বসাই, আপনার যেটা সর্বোচ্চ সেটাই তো এখানে থাকে এই পয়েন্টে, সর্বোচ্চ 20,000টা এখানে বসাইলাম আর সর্বনিম্নটা এখানে বসাইলাম। তারপর আমি কি যে গ্রাফটা মানে বসাইছি সেটা হইতেছে কি এই সয়েলটার জন্য মানে রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তো এটা হচ্ছে আরেকটা সয়েলের জন্য, এটা জাস্ট কম্পেয়ার করছে। এটা যেহেতু আমি আর তার অনেক নিচে চলে গেছি এই জন্য আমি মানটা এখানে পাইছি। তা আমি যদি আরেকটু উপরে নিই তাহলে আমি এরকম একটা গ্রাফ পাবো, ঠিক আছে। তাহলে এখানে বলা হয়েছে এটা শ্যালোর জন্য আর এটা হচ্ছে ডিপের জন্য। তো এটা হচ্ছে ফেলিয়ার এনভেলপ, এটা হচ্ছে লিমিট। তার মানে আমার এই মাটিটা কি সেফ নাকি আনসেফ? সেফ, কারণ এটা কি লিমিটটা ক্রস করে না, লিমিটের মধ্যেই আছে। সো গেল, চলে যাই। এবার আমি যে শেয়ার স্ট্রেন বের করব, আমাকে সি এবং পায়ের মান বের করতে হলে আমার এই টেস্টগুলো জানা দরকার। আমরা অলরেডি ল্যাবে করছি এগুলা, ডাইরেক্ট শেয়ার টেস্ট করছি, ঠিক আছে। তারপর এখানে ট্রাইক্সেল শেয়ার টেস্টের মতো ট্রাইক্সেল শেয়ার টেস্টটা করা হয়নি। এখানে বেসিক্যালি 3টা টেস্ট আছে এখানে, সিইউ, সিসি এবং ইউইউ, এগুলো কি একটু পরে জানবো। সো আমাদের যে টেস্ট এখানে 5টার মধ্যে আমরা বেশি ইউজ করি এই দুইটা, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ট্রাইক্সিয়ালটা। সো আমরা এই দুইটা সম্পর্কে আজকে ভালো করে ধারণা নিব। সো চলে যাই। আমরা অলরেডি ল্যাবে দেখেছি যে এই ধরনের একটা ডিভাইস আমাদের ল্যাবে আছে, তাই না। সো এখানে বেসিক্যালি কী হয়, এখানে একটা মোল্ড আছে, এই মোল্ডের মধ্যে স্যান্ডটাকে প্লেস করা হয়, প্লেস করে এটারে ঢাকনা দিয়ে তারপর কি হয় ভালো করে লাগিয়ে দেওয়া হয়। তো এখানে 2 ধরনের কি আসে, এখানে 2 ধরনের প্রেশার আসে, একটা হচ্ছে আপনার সাইড থেকে আরেকটা হচ্ছে আপনার উপর থেকে। সো এটাকে বলে ভার্টিক্যাল লোড আর এটাকে বলে কি মানে হরিজন্টাল লোড। তো দেওয়ার ফলে আপনার সয়েলটাকে তাহলে মানে একটা নির্দিষ্ট লেয়ারে 2টা জিনিস ঘটে এখানে, একটা হচ্ছে আপনার পাশে কতটুক
সেই মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে পাশের ডিসপ্লেসমেন্টটা এখানে একটা রিডিং আছে, ডায়াল রিডিং দিয়ে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এখানে আপনার 3টা মানে ডায়াল গজ আছে, মিনিমাম 3টা ডায়াল গজ থাকে এখানে। ঠিক আছে, তো ডায়াল গজ থেকে আমরা বুঝতে পারবো যে এটার ডিসপ্লেসমেন্ট ডেলেক্স কত হচ্ছে। আপনি হরিজন্টালি লোড দিতেছেন, এখানে আপনার কি থাকে, এখানে আপনার এটা মুভ করার জন্য সয়েলটা নিচে কি থাকে, একটু বিয়ারিং থাকে, কারণ নাহলে তো সয়েলটা মুভ করবে না। আবার উপর থেকে আপনি এটার কি দিচ্ছেন, লোড দিতেছেন, তো ওভারঅল সয়েলটা একটা কম্প্যাক্টেড অবস্থায় থাকবে। তো এই কম্প্যাক্টেড অবস্থার জন্য যখন আমি লোড বাড়াবো তখন গ্রাফ কেমন হবে সেটা একটু পরে জানবো। তো মনে রাখবেন এটা হচ্ছে কি আপনার ভার্টিক্যাল লোড, এটারে এফ বলতেছি। ঠিক আছে, আর এটারে কি বলতেছি, হরিজন্টাল লোডটারে টি বলতেছি, আর এটার এই এরিয়াটা হচ্ছে কি এ হবে। আপনি দেখেন শেয়ার করার জন্য আপনার এরিয়া চেঞ্জ হচ্ছে কোনটা, এই পোর্শনটাই তো চেঞ্জ হচ্ছে, এটা এখান থেকে হালকা মুভ করবে, তাহলে এটার জন্য এরিয়া এ হবে আর এটার জন্য এরিয়া এ হবে, দুইটার জন্য এ হবে। তো বেসিক্যালি এটা হচ্ছে ডাইরেক্ট শেয়ার টেস্টের আমি যদি ডায়াগ্রাম আঁকতে চাই এটাই। তো আমার এখানে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট কত এটাই জানতে হবে, এটাই দিয়ে আমি বেসিক্যালি গ্রাফগুলো বোঝার চেষ্টা করব। সেখানে 2 ধরনের স্ট্রেস ডেভেলপ হয়। এই যে আপনার লম্বাভাবে যেই লোডটা পড়তেছে, লম্বাভাবে লোডটার জন্য যে স্ট্রেস আসবে সেটাকে বলতেছি নর্মাল স্ট্রেস, সেটা হচ্ছে এফ বাই এরিয়া। ফোর্স বাই এরিয়া করলে যেটা পাবো সেটা কি নর্মাল স্ট্রেস সিগমা, তাহলে এখান থেকে আমি সিগমার মান পাবো। ঠিক আছে, ফোর্স বাই এরিয়া। আর যেটা পার্শ্ববর্তী যাচ্ছে সেটাকে কি পাবো, শেয়ার স্ট্রেস পাবো, তাহলে টাউ ইকুয়াল টু হবে কি এই যে টি বাই এরিয়া। তাই দুটো জিনিস আমরা কি পারবো, এই দুটো জিনিস পারলে আমাদের ডাইরেক্ট শেয়ার টেস্ট শেষ, আর কিছুই করার না, এখন জাস্ট শুধু গ্রাফগুলো বুঝবো। সো দুটো জিনিস, একটা হচ্ছে আপনার ভার্টিক্যালের জন্য, একটা হচ্ছে হরিজন্টালের জন্য। ভার্টিক্যাল থেকে পাবো নর্মাল স্ট্রেস, হরিজন্টাল থেকে পাবো কি শেয়ার স্ট্রেস। এবার আসি গ্রাফগুলা, খুবই ইজি গ্রাফ। এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আমি যে সয়েলটা পরীক্ষা করব, সয়েলটা আসলে কি, সয়েলটা ক্লে হইতে পারে, স্যান্ড হইতে পারে, আমি তো যে কোনো সয়েলকে আমি পরীক্ষা করতে পারবো না। তো ডাইরেক্ট শেয়ার টেস্টের একটা লিমিটেশন হচ্ছে এখানে কিন্তু ক্লে টাইপের সয়েল টেস্ট করতে আমরা পারবো না। কেন পারবো না, সেটা হচ্ছে ক্লে টাইপের সয়েলগুলো অর্থাৎ কোহেশনলেস সয়েল যেগুলো, সেগুলোতে আপনার কি হয়, পানি বেশি থাকে। কি থাকে, পানি বেশি থাকে। যখন আমি লোড দিব সয়েল পার্টিকেল থেকে কী বাইর হবে, পানি বের হবে। কিন্তু ডাইরেক্ট শেয়ার টেস্টের লিমিটেশন হচ্ছে এটার ড্রেনেজ ব্যবস্থা নাই, এটারে কি ড্রেনেজ সহজে পানিগুলো বের হয়ে গেলে সেটা আর কি সেটা পরীক্ষা করতে পারবে না, এটা একটা লিমিটেশন। সো আমরা যে সয়েলটা নিব সেটা মনে করেন যে ডেন্স সয়েল। ঠিক আছে, ডেন্স টাইপটাও যেটা হচ্ছে কি মানে কোহেশনলেস সয়েল বলা যায়। তো এরকম একটা সয়েলকে আমরা পরীক্ষা করতে হবে আমাদেরকে। ঠিক আছে, সো এটা হচ্ছে মনে করেন যে কোহেশনলেস সয়েল। ঠিক আছে, যেটাকে ডেন্স সয়েল বলতেছি। আচ্ছা, এটা একটা কথা। তাহলে এই ডেন্স সয়েলটার জন্য আমি এই গ্রাফটা কি পাচ্ছি, এই গ্রাফটা বোঝার চেষ্টা করবো, আর কিছুই না। এখানে আর দুইটা কথা আছে। ডেন্স সয়েলকে আমি যদি ভাগ করতে যাই, ডেন্স সয়েলকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নর্মালি কনসলিডেটেড, আর একটা হচ্ছে ওভার কনসলিডেটেড। এখন কনসলিডেটেড জিনিসটা কি আমাকে আগে বুঝতে হবে। ওভার কনসলিডেট বলতে এমন একটা সয়েল স্যাম্পল যেটা অলরেডি ওটার উপর অনেক স্ট্রেস চলে গেছে পূর্বে। ঠিক আছে, পূর্বে সে অনেক স্ট্রেসের মধ্যে ছিল, সেই ধরনের সয়েলকে বলা হয় ওভার কনসলিডেটেড। আর নর্মাল কনসলিডেট কি, এমন একটা সয়েল স্যাম্পল নিলাম যেটা কি এর আগে মানে বেশি স্ট্রেস নেয় নাই, তার মধ্যে এখন যে স্ট্রেসটা দিব সেই হচ্ছে ওটা হাই স্ট্রেস হিসেবে কাউন্ট হবে, ওটাকে বলা হয় কি নর্মাল কনসলিডেটেড। সো এই দুটার পার্থক্য অবশ্যই জানতে হবে। নর্মাল কনসলিডেট কি, ওভার কি, ওভার মানে কি যেটা পূর্বে অনেক স্ট্রেস নিয়ে নিছে। ঠিক আছে, সো এই ডেন্সের মধ্যে আমার দুইটা পার্থক্য আছে। ঠিক আছে, সো আমি কার্ভটা দেখবো, এখানে যে কার্ভটা দেওয়া আছে এটা অবশ্যই কিসের জন্য, ওভার কনসলিডেটের জন্য। কার জন্য, ওভার। নর্মালের জন্য কিন্তু গ্রাফ এরকম হবে না, গ্রাফটা একটু চেঞ্জ হবে, সেটাও দেখাবো। সো আমি যে ডাইরেক্ট শেয়ার টেস্টের সয়েলটা নিলাম, এটা তাহলে কোন ধরনের সয়েলের জন্য, ডেন্স সয়েলের জন্য। হ্যাঁ, ডেন্স সয়েলের জন্য আমার যে গ্রাফটা এখানে দেওয়া আছে সেটা কার জন্য, আবার ওসি এর জন্য। তাহলে এবার আসি এটা একটু বোঝার চেষ্টা করি। নিচে দিয়ে আছে আপনার ডেলেক্সের মান, অর্থাৎ কতটুক ডিসপ্লেসমেন্ট হচ্ছে, লোড বাড়ার ফলে কতটুক ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এখানে আছে আপনার শেয়ার স্ট্রেসের মান, অর্থাৎ কার মান, টাউ এর মান। তাহলে এখানে এটা হচ্ছে টাউ ভার্সেস ডেলেক্সের গ্রাফ, এটা হচ্ছে আপনার টাউ ভার্সেস ডেলেক্স। সো আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি লোড দিতেছেন, প্রথম পর্যায়ে আপনি কি লোড দিতেছেন। প্রথমে আপনাকে এফও বাড়া দিতে হবে, পাশাপাশি আপনার টিও দিতে হবে। যখন এফটা গিয়ে মানে লোডটা আপনি এখানে কয়টা স্যাম্পল বের করছে, 1 2 3 4 তার মানে খেয়াল করেন এখানে আপনার 4টা স্যাম্পল, মানে একই সয়েলের 4টা স্যাম্পল বলতে 4 ধরনের লোডের জন্য বের করছে। একই সয়েল স্যাম্পল আবার চেঞ্জ করে নাই।
স্যাম্পল একটাই, ঠিক আছে, কিন্তু লোডিং হচ্ছে কয়টা, 4টা। একটাতে মনে করেন 10 কিলো নিউটন দিচ্ছে, আরেকটাতে 20, আরেকটাতে 30, আরেকটাতে 40। ওইটুক পর্যন্ত আমি লিমিট করে দিচ্ছি আর কি, যে 10 পর্যন্ত উঠলে সেটা আর লোড দিবে না সয়েলটা। তাহলে আমি 4টা লোডিংয়ের জন্য 4টা কী পাবো, 4টা স্যাম্পল পাবো এই কি সয়েলের জন্য। একটাকে মনে করেন যে সিগমা 1 টাও 1 ধরেন, সিগমা 2 টাও 2, এভাবে করে 4টা পাইলাম মান একই সয়েলের জন্য। সো এই জন্য ওরা এখানে বিন্দু দিছে 4টা, এটা আসতেছি পরে। আমি প্রথমে একটা স্যাম্পলের জন্য সিগমা 1 টাও 1 ভার্সেস গ্রাফটা একটু দেখি এটার জন্য কি হয়। তো আমি যখন আপনার টাও 1 অ্যাপ্লাই করতেছি, আপনার এটার মনে করেন 10 কিলো নিউটন যখন পৌঁছায় গেছে, এটার কত হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে ΔX1, বুঝা গেছে কত, ΔX1। তো এটার জন্য আপনার গ্রাফটা কী হবে, ΔX1 ভার্সেস আপনি টাও 1-এর গ্রাফটা দেখায়। সো মনে করেন আপনি লোড দিতেছেন, যখন আপনার লোডটা বাড়া শুরু করছে, আপনার সয়েলের ভলিউম বাড়তেছে না কমতেছে, ভলিউম কমে যাচ্ছে, অর্থাৎ ভয়েড রেশিও কমে যাচ্ছে, ইফেক্টিভ স্ট্রিপ কমে যাচ্ছে, তার মানে আপনার শিয়ার স্ট্রেন্থ আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে। সো দেখেন তাইলে আপনি লোড দিতেছেন, আপনার কি হচ্ছে, আপনার শিয়ার স্ট্রেন্থ কী হচ্ছে, বাড়তেছে। এই গ্রাফটা কি বোঝাচ্ছে, বাড়তেছে। লোড যাচ্ছে, ডিসপ্লেসমেন্টও হচ্ছে, নাহলে তো এটাই দিক দিয়ে শর্ত না। লোড যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, আপনার ভলিউম কী হচ্ছে, সয়েলের কমতেছে। তো একটা সময় গিয়ে আপনি শিয়ার স্ট্রেন্থটা কী পাবেন, সর্বোচ্চ পাবেন, যেটারে টাও ম্যাক্স বলতেছে। তো লোড যাচ্ছে কি ভলিউম কমতেছে, মানে এটা কি হচ্ছে, কম্প্যাক্টেড হয়ে যাচ্ছে। সো আপনি শিয়ার স্ট্রেন্থটা কী পাইলেন, একটা সময় খুব বেশি পাইলেন। তো আর কিছু সময় যাইতে আপনার কিন্তু ভলিউম আর কমতেছে না, এখন ভলিউম বেড়ে যাচ্ছে বলে কি হয়, আপনার টাও ম্যাক্স অর্থাৎ শিয়ার স্ট্রেন্থ কমে যাচ্ছে আস্তে আস্তে, কারণ ভলিউমটা এক্সপান্ড করলে কী হবে, ওয়ার্ড রেশিও বেড়ে যাবে। তো ওয়ার্ড রেশিও বাড়লে কী হবে, শিয়ার স্ট্রেন্থ কমে যাবে। তো আমি মনে করেন যে আমি যে 10 কিলো নিউটনে এটারে কী করছি, ফিক্স করছি, আর 10 কিলো নিউটনটা ছিল আপনার কি স্ট্রেসের মান। তাহলে আপনার ওই একটা নির্দিষ্ট স্ট্রেসে সে কী হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। এটা হচ্ছে আপনার এই সিগমার মান, এটা কার মান, সিগমার মান, এটা হচ্ছে আপনার সিগমা 1। তাহলে এটা মনে করেন যে আপনি 10 কিলো নিউটনের জন্য এই ফিক্স মানটা পেয়ে যাচ্ছেন, যেহেতু আমি 10 কিলো নিউটনে প্রথমে কী করলাম, এটারে ফিক্স করলাম। তাহলে এই কার্ভটা দ্বারা কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে আমি যখন ডেন্স সয়েলের জন্য ডাইরেক্ট শিয়ার টেস্ট করব, তখন আপনার লোড বাড়ার সাথে সাথে সয়েলের শিয়ার স্ট্রেন্থ বেড়ে যাবে। তো একটা নির্দিষ্ট পয়েন্টে আমি কী হব, হাইস্ট শিয়ার স্ট্রেন্থ পাবো, এরপর থেকে শিয়ার স্ট্রেন্থ কমা শুরু করবে, এবং আমি যে কনস্ট্যান্ট লোডের জন্য আমার সিগমা 1-এর মানটাও বেরিয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমি ওই কনস্ট্যান্ট সিগমা 1-এর মানটাও কি বের করে ফেলতে পারবো। তো গেল, এটা ছিল বেসিক্যালি কার জন্য, ওসি এর জন্য। তাহলে এনসি এর জন্য কি হবে বলেন তো, এনসি এর জন্য কার্ভটা হবে বেসিক্যালি এরকম, ঠিক আছে। এটা কি বোঝায়, এটা বোঝায় হচ্ছে আপনার যত বেশি লোড যাচ্ছে আপনার কি হচ্ছে, ভলিউমটা ততই ছোটো হচ্ছে, ভলিউম ডিক্রিজ হচ্ছে, শিয়ার স্ট্রেন্থের মান হাইস্ট পাচ্ছি, এটা কিন্তু আবার কমবে না, ঠিক আছে, কারণ সে পূর্বে কি কোনো স্ট্রেস নেয় নাই, তার উপর যত স্ট্রেস নেব সে ওটা নিতে থাকবে। তো তাইলে আমি একটা হাইস্ট পয়েন্ট পেয়ে আমি কি পাইলাম, এটার জন্য টাও ম্যাক্স পাইলাম। তাহলে এখানে এটা হচ্ছে কি ওসি, এটা হচ্ছে এনসি, বুঝা গেছে এখন কার্ভটা। তাহলে এটা হচ্ছে এনসির জন্য, অর্থাৎ নর্মাল কনসলিডেটেড সয়েলের জন্য, আর এটা ওভার কনসলিডেটেড সয়েলের জন্য। এভাবে করে আমি গ্রাফ পেলাম। এখন আসি এই টেস্টে, অর্থাৎ আমি যখন 10 কিলো নিউটনের জন্য আমি কি পাইলাম, সিগমা 1 টাও 1 পেলাম, 20-র জন্য আবার কী পাবো, সিগমা 2 টাও 2 পাবো। এখানে করছি আমি টাও ভার্সেস ΔX, এখানে করবো কি আমি টাও ভার্সেস সিগমা, দুইটা কার্ভ, এখানে টাও ভার্সেস সিগমা, আর এখানে করছে কি টাও ভার্সেস ΔX। তো টাও ভার্সেস সিগমা করলেই বেসিক্যালি আমি কি পেয়ে যাচ্ছি, আমি সি এবং পাই পেয়ে যাচ্ছি। কীভাবে পাচ্ছি একটু দেখাচ্ছি। তা আমি বললাম যে আমার মোটামুটি 3টা বা 4টা কি লাগবে, স্যাম্পল লাগবে, মান লাগবে। তো প্রথম আমি এই মানে এদিক থেকে গেলে কি পাই, সিগমা পাই না। তাহলে এই মানে আমি সিগমা 1 কত ছিল সেটা আমি মেজার করছি, অর্থাৎ 10 ছিল। তারপর হচ্ছে টাও 1 কত পাইছিলাম, হাইস্টটা নিতে হবে, ঠিক আছে, হাইস্টটা। তাহলে টাও 1 ছিল কত সেটা বসাইছি। সেমভাবে এই পয়েন্টে আমি কি সিগমা 2, অর্থাৎ আমি যেটা যতই যাচ্ছি, আপনি যদি এটার সাপেক্ষে যদি এটা কম্পেয়ার করেন, এটা তো 1-এর জন্য ছিল, 2-এর জন্য কম্পেয়ার করলে এটা আমি আরেকটু কী পাবো, আরেকটু বেশি পাবো, এটার চাইতেও বেশি পাবো। তার মানে কি এখানে এই মানটা বেশি হবে, সিগমা 2 টাও 2, সিগমা 3 টাও 3, সিগমা 4 টাও 4। তাহলে আমি কয়টা মান পেলাম, 4টা মান এখানে বসাই দিলে আমি কি পাচ্ছি, একটা বেস্ট ফিটেড কার্ভ পাচ্ছি,
বিন্দুগুলো সব সমান হইতে পারে, একটু আগে পরে হইতে পারে। আমি একটা বেস্ট ফিটেড কার্ভ এঁকে ফেলবো, তো এঁকে ফেললে আমি বেসিক্যালি সয়েলের জন্য কী পাচ্ছি, এটারে এক্সটেন্ড করে দিতে হবে। ভালো কথা, এই পয়েন্টটাকে একটু এক্সটেন্ড করে কি আমি এখানে নিয়ে আসবো, তাহলে আমি কী পাচ্ছি, সয়েলের ফেলিওর এনভেলপটা পাচ্ছি। এটারে বলা হচ্ছে কি ফেলিওর এনভেলপ। ফেলিওর প্লেন না, কিন্তু ফেলিওর প্লেন আর ফেলিওর এনভেলপের পার্থক্য আছে, আগেও বলছি। আমি ফেলিওর এনভেলপটা পেয়ে গেলাম। ফেলিওর এনভেলপ পেয়ে গেলে খেয়াল করেন, আমি এটা হরিজন্টালের সাথে এই পয়েন্টে আমি একটা হরিজন্টাল ড্র করলাম, তাহলে এটার অ্যাঙ্গেলটা তো আমরা অবশ্যই মেজার করতে পারবো। স্লোপ বের করতে পারি না আমরা? স্লোপ বলতে আমি গ্রাফটাকে দুটা পোর্শন কেটে নিলেই তো হয়ে যাচ্ছে, আমি স্লোপটা বের করে ফেলতে পারি, ঠিক আছে? তাহলে এই স্লোপ অর্থাৎ পায়ের মানটা পেয়ে যাচ্ছে। সো এই কার্ভটা পেয়ে গেলাম। নিচে আপনি জিরো থেকে এখানে এটা কতটুকু পর্যন্ত উঠলো, এটাকে বেসিক্যালি বলা হচ্ছে সি। আপনার এটা এখানে এসে ছেদ করলো, তাহলে জিরো থেকে এখানে আমি গ্রাফটাকে তো পাচ্ছি যে এটা কত মান, এই ভ্যালুটাকে কী বলা হচ্ছে, সি। সো তাহলে আমি সিও পেয়ে গেলাম, তাহলে আমার ডাইরেক্ট শেয়ার টেস্ট শেষ। তাহলে দুটো জিনিস বের হবে ডাইরেক্ট শেয়ার টেস্টে, একটা কি সি এর মান, আর একটা হচ্ছে কি ফাইয়ের মান, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। এই দুটো মান বের করতে পারলে আমার ডাইরেক্ট শেয়ার টেস্ট পুরোটাই বুঝে শেষ। সো বেসিক্যালি এভাবেই করে ডাইরেক্ট শেয়ার টেস্ট করা হয়। পরবর্তী স্লাইডে যান। সো ডাইরেক্ট শেয়ার টেস্টে এখানে তিনটা ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কনসলিডেটেড আনড্রেন, কনসলিডেটেড ড্রেন, একটা হচ্ছে কনসলিডেটেড আনড্রেন এবং ড্রেন দুইটা। একটা হচ্ছে ইউ টেস্ট, একটা হচ্ছে সিডি টেস্ট, একটা হচ্ছে এটা সিডি হবে না, সিইউ টেস্ট, এটা সিইউ হবে, সিইউ। এখানে বেসিক্যালি এটা ডাইরেক্ট শেয়ার টেস্টের না, আসলে এই স্লাইডটা ভুল, এটা কেটে দিবেন, এটা ভুল। এটা কার জন্য? এটা ট্রাইএক্সিয়াল টেস্টের জন্য। ডাইরেক্ট শেয়ার টেস্টে এগুলো করা যায় না। কনসলিডেটেড আনকনসলিডেটেড এগুলো কার জন্য? ট্রাইএক্সিয়াল টেস্টের জন্য। আমরা জানি কনসলিডেশনটা বেসিক্যালি হয় কার জন্য? কোহেসিভ সয়েলের জন্য, যেখানে ক্লে আছে, যেখানে পানি আছে। তা আপনার ডাইরেক্ট শেয়ার টেস্টে পানিই নাই, এটাই তো ডাইরেক্ট শেয়ার টেস্টের লিমিটেশন, পানি নাই বলে, ঠিক আছে? সো এই স্লাইডটা একটু রিমুভ করে দিতে হবে। পরবর্তী স্লাইডে যাই। ডাইরেক্ট শেয়ার টেস্ট সম্পর্কে কী বলছে একটু পড়ি। For all cohesionless soil, all three of these above test categories have the same result. They are almost independent of saturation. তো বলা হচ্ছে ডাইরেক্ট শেয়ার টেস্টে আমি যদি ট্রাইএক্সিয়াল টেস্টের মতো তিনটা ক্রাইটেরিয়া ভাগ করে ফেলি, তাহলে আমার রেজাল্টগুলো সেম হবে। এখন ডাইরেক্ট শেয়ার টেস্টে ওখানে যে তিনটা ক্রাইটেরিয়া বললো ওগুলো কী কী? একটা হচ্ছে আপনার ড্রেন অবস্থায়, আরেকটা হচ্ছে আনড্রেন অবস্থা, অর্থাৎ একটাতে আমি পানি বের হতে মানে পথ খোলা রাখবো, আরেকটাতে পথ বন্ধ করে দিব, পানি বের হইতে পারবে না, ঠিক আছে? আরেকটাতে সয়েল হচ্ছে মানে একটু আগে স্লাইডে যান। একটাতে সয়েল হচ্ছে কনসলিডেটেড, একটা সয়েল কনসলিডেটেড, একটা কনসলিডেটেড, আরেকটা আনকনসলিডেটেড। কনসলিডেটেড বলতে বোঝাচ্ছে কি, এটা ড্রেন আনড্রেন একই কথা না। কনসলিডেটেড একটা হচ্ছে আনকনসলিডেটেড। কনসলিডেটেড বলতে কি, যেটা অলরেডি তার উপর চাপ প্রয়োগ করা হয়েছিল, তাহলে এটা হচ্ছে কি তার উপর কোনো চাপ প্রয়োগ করা হয়নি, এই দুইটা চাপ প্রয়োগ করা হয়েছে। আবার এটাকে আনড্রেন, আনড্রেন মানে কি, এটা পানি যাইতে পারবে না, এটাতে পানি যাইতে পারবে। সো আমি ডাইরেক্ট শেয়ার টেস্টে ওরা তিন ভাগে ভাগ করছে। সো বেসিক্যালি এই ভাগটা হয় ট্রাইএক্সিয়াল টেস্টে চলে যায়। তো বলা হয়েছে আমি যদি এরকম ভাগও করি এটার জন্য কোনো ইফেক্ট পড়বে না, কারণ আমার একটা টেস্টে যেই মান পাবো সবগুলোতে একই মান পাবো। সো আমি ডাইরেক্ট শেয়ার টেস্টে একটাই করবো টেস্ট, ঠিক আছে? এখানে এগুলো আর পড়ার দরকার নাই, পরের স্লাইডে যাই। সো এখানে একটা কথা বলা আছে যে ডাইলেটেন্সি, এটা আমরা জিওটেক ল্যাবে অলরেডি করেছি, ঠিক আছে? ল্যাব 1-এ। হোয়াট ইজ ডাইলেটেন্সি? ডাইলেটেন্সি বলতে সয়েলের মানে একে অপরের সাথে লেগে থাকার ক্ষমতা, আর কিছুই না। সয়েলের পার্টিকেলগুলো লেগে থাকার যে ক্ষমতা সেটাকে বলা হয় ডাইলেটেন্সি। তো কার ডাইলেটেন্সি বেশি হবে বলুন তো? ক্লে টাইপের পার্টিকেলের ডাইলেটেন্সি বেশি। সয়েল মে কন্ট্রাক্ট অর ডাইলেট ডিউরিং দি শেয়ারিং, মোস্টলি ডিপেন্ডিং অন ইটস ইনিশিয়াল ডেন্সিটি। It is interesting to notice that soil is a very unique material which increases its volume upon application. So এখানে কি কথা বলা হয়েছে? ভলিউম ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? Upon the application of shear dilatancy in a particular for dense sand and heavily over consolidated clay, it is because densely packed grain or particle have to move or rule over neighboring. আমি যে কথাটা বলছি আগে ওই সেম কথাটাই। আপনার গ্রাফটা কি হয়েছিল? গ্রাফটা বেড়ে এরকম হয়ে গেছিল, ভলিউম ডিক্রিজ ডিক্রিজ ডিক্রিজ, হঠাৎ করে ভলিউম ইনক্রিজ, ভলিউম ডিক্রিজ ডিক্রিজ, ভলিউম ইনক্রিজ। তার মানে এখানে কি বলছে আপনার ডেন্স যে স্যান্ড অর্থাৎ ডেন্স টাইপের সয়েলগুলা এবং ওভার বলছে না ওসি
ওভার কনসলিডেটেড ক্লে, ডেন্স টাইপের সয়েল এবং ওভার কনসলিডেটেড ক্লের জন্য আপনার কি হচ্ছে, সয়েলের ভলিউম বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে না কিন্তু বেড়ে যাচ্ছে। সো এই কথাটাই এখানে বলা হয়েছে। সো এটা বেসিক্যালি কেন হচ্ছে, এখানে সয়েল পার্টিকুলারগুলোর ইন্টারনাল অ্যাট্রাকশন কারণে, যেটাকে বলা হচ্ছে ডাইলেটেন্সি। পরের স্লাইডে যান। সো এখানে ওই জিনিসটাই দেখাইছে, আমি ডাইরেক্ট শেয়ার টেস্টটাকে কীভাবে মানগুলো পাবো, ঠিক আছে। একটা জিনিস এখানে আমাদের জানা দরকার, সেটা হচ্ছে ওভার কনসলিডেটেড ক্লের জন্য ইকুয়েশনটা কী হবে, তাহলে নর্মাল কনসলিডেটের জন্য কি হবে, আর হচ্ছে রেসিডুয়াল স্ট্রেন্থের জন্য কি হবে। এখানে 3টা গ্রাফ ওরা এক্সপ্লেন করছে, 3টা গ্রাফ। ওভার কনসলিডেটেড মানে সে হচ্ছে কি পূর্বে বেশি স্ট্রেস পাইছে, সেটার জন্য আপনার সি এর মান কী হবে, 0 হবে না। সেটার জন্য আপনার টাও এফ অর্থাৎ মানে ফাইনাল শেয়ার স্ট্রেন্থ ইকুয়াল টু সি প্রাইম প্লাস সিগমা প্রাইম tan পাই প্রাইম, এটাই দিচ্ছে এর ইকুয়েশন। এখানে আপনার যখন নর্মাল কনসলিডেটে চলে যাবেন তখন ওর কিন্তু কি থাকবে না, ওর কোনো সি থাকবে না, ওর কোনো কোহেশন থাকবে না নর্মাল কনসলিডেশনে। ওর জন্য আপনার সিটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। আবার রেসিডুয়াল স্ট্রেন্থের জন্য আপনার ইকুয়েশনটা কি, এটা একে ফলো করবে, ঠিক আছে। শুধু ফাইনালটা হয়ে যাবে রেসিডুয়াল, আর কিছুই না। সেই 3টা হচ্ছে ইকুয়েশন। পরের স্লাইডে যাই। তো ট্রাইএক্সেলটা কি, ট্রাইএক্সেলটা আরও সহজ। ট্রাইএক্সেলটা কেন সহজ আমি বলি। এই ট্রাইএক্সিয়ালে আমি যেই টেস্টটা করব, মনে করেন সয়েল স্যাম্পলটা এখানে রাখা হইলো, এর চারপাশে কি থাকবে, পানি থাকবে। চারপাশে কি থাকবে, পানি থাকবে। পানি ওকে একটা এক্সট্রা প্রেশার দিবে, যেটার বলে কনফাইনিং প্রেশার। কি বলে, কনফাইনিং প্রেশার। এটার আমি সিগমা মনে করেন 3 ধরলাম, সিগমা 3। সয়েল স্যাম্পলটাকে পানি অলরেডি একটা চারদিক থেকে চাপ দিচ্ছে, যার কারণে এটারে কি বলা হচ্ছে, সিগমা 2 সিগমা 3। দিক থেকে 2 আসতেছে, দিক থেকে 3 আসতেছে, এবং দুইটাই সমান। তার মানে এই চারদিক থেকে যেগুলো আসতেছে এগুলো সবগুলো কি হবে, সমান। ওটারে বলা হচ্ছে কি কনফাইনিং প্রেশার। কিন্তু ভার্টিক্যালি যে লোডটা দিব সেটা কিন্তু আর কনফাইনিং হবে না। সো এখানে এটাকে বলে ডেভিয়েটরি স্ট্রেস। কি স্ট্রেস, ডেভিয়েটরি স্ট্রেস। মানে ডেভিয়েটরি লোডের কারণে যেটা আসবে, অর্থাৎ ভার্টিক্যাল লোডটারে ডেভিয়েটরি স্ট্রেস বলা হচ্ছে ট্রাইএক্সিয়াল টেস্টে। সো এটার মান হচ্ছে আপনার সিগমা 1 ধরেন এটারে, বা সিগমা ডি ধরেন, সিগমা ডি ধরেন। তো ট্রাইএক্সিয়াল টেস্টে তাহলে একটাই পার্থক্য, ডাইরেক্ট শেয়ার টেস্টে কিন্তু চারদিক থেকে চাপ আসে নাই, আমি একদিক থেকেই দিচ্ছি। ট্রাইএক্সিয়াল টেস্টে আপনার চারদিক থেকে আসবে, প্লাস উপরে ভার্টিক্যালি আসবে। তো ট্রাইএক্সিয়াল টেস্টে একটা সুবিধা কি, এখানে পোর ওয়াটার প্রেশারটা কাউন্ট করা হয়েছে, বা কাউন্ট করতে পারি পোর ওয়াটার প্রেশার, যেটা ডাইরেক্ট স্ট্রেসে পারতাম না। ডাইরেক্ট স্ট্রেসে কি পোর ওয়াটার প্রেশার আমি কাউন্ট করতে পারিনি, এটা একটা আমার ফেলিওর। কিসে, ডাইরেক্ট শেয়ার টেস্টে। কিন্তু ট্রাইএক্সিয়াল টেস্টে আমি পোর ওয়াটার প্রেশারও ডেভেলপ করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ ইফেক্টিভ স্ট্রেসটা ইজিলি বের করা যাবে। এবার আসি এখানে, এটা কীভাবে বের করব। এখানে চারদিক থেকে প্রেশার দিচ্ছি, যেটা সিগমা 3 বলতেছি, আর উপর থেকে কি আসতেছে, ডেভিয়েটরি স্ট্রেস আসতেছে। তো আমি যদি সয়েল পার্টিকেলটা যদি আলাদা করি, তাহলে আমার উপরে কি থাকে সবসময়, মেজর স্ট্রেস থাকে না। মেজর স্ট্রেসটাকে কি বলি, সিগমা 1। তাহলে সিগমা 1 ইকুয়াল টু কী হবে, সিগমা 3 প্লাস সিগমা ডি হবে না। কারণ এখানে অলরেডি সিগমা 3 কাজ করতেছে আগে থেকে পানির জন্য, নতুন করে আমি কি দিচ্ছি, আরেকটা লোড দিচ্ছি। তাহলে প্রিন্সিপাল স্ট্রেস ইকুয়াল, মেজর স্ট্রেস ইকুয়াল টু কী হবে, সিগমা 1 ইকুয়াল টু সিগমা 3 প্লাস সিগমা ডি। আর এখানে যেগুলো আছে এগুলো কী হবে, সব সিগমা 3 হবে। শেষ। এটা হচ্ছে আমার কি বেসিক্যালি ট্রাইএক্সিয়াল টেস্টের জন্য কনফিগারেশন। চলে যাই পরের স্লাইডে। এই যে ট্রাইএক্সিয়াল টেস্টটা অনেকটা এরকম, সয়েল স্যাম্পলটাকে মাঝখানে রাখা হয়, এই চারপাশে কি থাকে, পানি থাকে। এখানে পানিটা চলে যাওয়ার জন্য একটা ড্রেনেজের লাইন থাকে, কি পরিমাণ পানি বের হচ্ছে আমি এই গজের মাধ্যমে বের করব। একটু খেয়াল করেন কি পরিমাণ পানি বের হচ্ছে এখানে চাপ দেওয়ার ফলে, সেটা আমি কি এই গজের মাধ্যমে বের করব। সো যেটা পানি যাচ্ছে সেটাই মানে পোর ওয়াটারটা ইজিলি এই ড্রেনেজের মাধ্যমে বের করা যাচ্ছে। সো এটা হচ্ছে ট্রাইএক্সিয়াল টেস্টের একটা সফলতা। সো দেখেন আপনার ভার্টিক্যাল প্রথমে কি করে জানেন, প্রথমে আপনার কনফাইনিং প্রেশারটা দেওয়া হয় না, প্রথমে আপনার সয়েলটাকে ভার্টিক্যালি ডেভিয়েটরি স্ট্রেসটা অ্যাপ্লাই করা হয়। করতে করতে যখন সয়েলটা কম্প্যাক্টেড হয়ে যায়, অর্থাৎ পানিগুলো সব বের হয়ে যায়, তারপরে আপনি কি হয়, কনফাইনিং প্রেশার শুরু হয়। তাহলে সিগমা 1 হচ্ছে, সিগমা ডি হচ্ছে আগে। সিগমা ডি যখন পানি সব বের করে দিবে, ঠিক আছে, তখন কি হবে, সিগমা 3 কাজ শুরু হবে, অর্থাৎ পানির প্রেশার দেওয়া শুরু করবে। সো এটাই হয়েছিল আপনার কিসের কাজ,
ট্রাইক্সিয়াল টেস্টের কাজ পরে যায়। তো ট্রাইক্সিয়াল টেস্ট 3 ধরনের হয়, 3টা কন্ডিশনে অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে ড্রেন অবস্থায়, মানে আমি সয়েলটা যেটা নিয়েছি সেটা কনসলিডেটেড, এবং সয়েলটা কি ড্রেন অবস্থায় করলে কেমন, আবার সয়েলটা আনড্রেন অবস্থায়, অর্থাৎ আমি পথ বন্ধ করে দিচ্ছি পানি বের হওয়ার, তখন কেমন হবে। আর একটা হচ্ছে সয়েলটা কি আনকনসলিডেটেড এবং সয়েলটার ড্রেন বন্ধ করে দিছি তখন। তাহলে 3ভাবে, একটাকে সিডি টেস্ট বলে, একটাকে সিইউ টেস্ট বলে, একটাকে ইউইউ টেস্ট বলে। সো এই সিডি এবং ইউইউ এগুলো হচ্ছে খুব কুইক টেস্ট। এগুলো কি টেস্ট? কুইক টেস্ট। এগুলোতে খুব তাড়াতাড়ি হয়। কেন হয়? কারণ এখানে আমি পানি তো বের করতে দিতেইছি না, আমি যে লোডটা দিচ্ছি ওটার সাথে সাথে সয়েলকে কী করতেছে, মানে সয়েলকে বসায় ফেলতেছে। কিন্তু এটা যেহেতু পানিটা ড্রেন হচ্ছে আস্তে আস্তে, এই টেস্টটা একটু সময় লাগে। তাহলে এটাকে জন্য স্লো টেস্ট বলতেছে, এই দুটারে কুইক টেস্ট বলতেছে। পরের স্লাইডে যাই। সো এখানে ড্রেন টেস্ট সম্পর্কে, সিডি টেস্ট সম্পর্কে মানে আরও সুন্দর করে বলা আছে কীভাবে কেমনে করা হয়। একটু জিনিস খেয়াল করেন। সো প্রথমে আমি যেটা বলছি, প্রথমে আপনার ডেভিয়েটরি স্ট্রেস যখন আমি দিলাম পানিগুলো যে বের করবে, তখন আপনার এখানে ইউসি এর মান কী হচ্ছে, পোর ওয়াটার প্রেশার 0 হয়ে যাচ্ছে। তারপরে আমি কি করলাম, তারপর আমি পার্শ্ববর্তী স্ট্রেসগুলোরও কী করছি, অ্যাপ্লাই করা শুরু করছি। যখন এটার তখন এখানে ইউটি বলতেছে, এটার ইউটি কী যাইছে 0, অর্থাৎ পোর ওয়াটার বলতেই থাকবে না সয়েল স্যাম্পলে। এটা হচ্ছে আপনার সিডি টেস্ট। পরে যান। তো গ্রাফগুলো অনেকটা এরকম, এই গ্রাফগুলো বুঝতে পারলেই আমাদের কাজ শেষ। এটা হচ্ছে আপনার কিসের মান, টাইম। এটা কি টাইম? হ্যাঁ, টাইম ভার্সেস কম্প্রেশন এবং এক্সপানশন। আচ্ছা, আমার যতই টাইম যাচ্ছে আমার সয়েলটা কি হচ্ছে, কম্প্রেস হচ্ছে। সো এই জন্য আমার গ্রাফটা পাইলাম এরকম, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার নর্মালের জন্য, এটা কার জন্য, নর্মাল। আর ওভার হলে কিন্তু এরকম, একটা সময় গিয়ে কম্প্রেস হওয়ার পর সেটা কি হয়, আবার এক্সপানশন হয় সয়েলটা। তাহলে এটা হচ্ছে আপনার ওসি এর জন্য, আর এটা হচ্ছে কি এনসি এর জন্য। সো আমি যদি এনসি এবং ওসি এর জন্য গ্রাফ এক্সপ্লেন করতে বলি, মানে আপনার এক্সপানশন কম্প্রেশন ভার্সেস স্ট্রেন অর্থাৎ ডিফরমেশন, তাহলে কি হবে, সময় সাপেক্ষে এটা কম্প্রেস হতেই থাকবে। আর এটা কি, এটা প্রথমে কম্প্রেস হবে, তারপর কি হবে, এক্সপান্ড হবে, যেটা আমরা ডাইরেক্ট শিয়ার টেস্টে দেখছি। সো এই গ্রাফটাই। পরে চলে যাই। এখানে সেম, আপনি ট্রাইক্সিয়াল টেস্টে কীভাবে সি এবং পাই বের করবেন সেটা এখানে সুন্দর করে দেওয়া হলো। সো মনে করেন 2টা স্যাম্পল নিলেন আপনি, 2টা স্যাম্পলের জন্য আপনি প্রথমে কি বের করলেন, আপনি একটা গ্রাফ বের করলেন, ঠিক আছে। এখানে বসবে আপনার মেজর স্ট্রেস, অর্থাৎ আপনি এখানে মেজর সিগমা 1-এর মানটা কাউন্ট করছেন কত, সিগমা 1টা এখানে বসাইলেন, তারপর কি বসাইলেন, সিগমা 3 বসাইলেন, আপনি কি পাইলেন, একটা গ্রাফ পেলেন। সেমভাবে আপনি এখানে আরেকটা টেস্টের জন্য সিগমা 1 বসাইলেন, এখানে সিগমা 3 বসাইলেন, অর্থাৎ 2টা স্যাম্পল আর কি একই হয়, তখন আপনি কি পাইলেন, আরেকটা গ্রাফ পাইলেন। এই 2টা গ্রাফ দিয়ে যে লাইনটা ড্র করবেন পিক পয়েন্ট দিয়ে, সেটাকে বলা হচ্ছে কি ফেলিউর অ্যান্ড ব্লাব। এটার জন্য আপনি পাইটা এখান থেকে বের করতে পারেন বা এখান থেকে বের করতে পারেন। এই পাইটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, আর এখানে সি এর মান কি আছে, সি এর মান নাই, কারণ এটা অলরেডি কোহেসিভ সয়েল। তো সি তো ইকুয়াল টু কী হবে, 0। তো এখান থেকে আপনার ইফেক্টিভ স্ট্রেসটা কি বের হবে, টাউ ইকুয়াল টু সিগমা বার 10 পাই। এখানে জাস্ট পাইয়ের মানটা বসাই দিলে আপনি কি পেয়ে যাচ্ছেন, শেয়ার স্ট্রেনটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে সিডি টেস্টের জন্য, কার টেস্ট, সিডি। তাহলে সিডি টেস্টে আপনার সি এর মান থাকবে না, সি ইকুয়াল টু 0 হবে, শেষ। পরে যান, পরে যান, এখানে কিছু বোঝার নাই, পরে যান। সো এখানে আপনাকে এই গ্রাফগুলো একটু স্টাডি করতে হবে। বইয়ে আছে ফিগার, এনসি ক্লের জন্য কীরকম হবে, তারপর হচ্ছে ওসি ক্লের জন্য কীরকম হবে। এটা হচ্ছে স্ট্রেস ভার্সেস স্ট্রেন করলে কীরকম হচ্ছে, ঠিক আছে। ডেন্স সয়েল খেলে কেমন হবে, তারপর হচ্ছে ওসি ক্লে, এটা হচ্ছে আপনার লুজ স্যান্ড, আর হচ্ছে এনসি, এটা হচ্ছে ডেন্স স্যান্ড, তারপর হচ্ছে ওসি ক্লে। এগুলোর জন্য আপনার ফিগারগুলো কেমন হইতেছে, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা জানি এনসি ক্লেতে আপনার স্ট্রেস যতই দিচ্ছে ততই নিচ্ছে, আর এটাতে আপনি স্ট্রেস একটা সময় নিয়ে আবার স্ট্রেসের মানটা কী হয়, কমে যায়। আর এটাতে কি হয়, আপনার এক্সেল স্ট্রেন ভার্সেস এটা কি ডেল এইচ, ডেল এইচ বলতে হচ্ছে কম্প্রেশন এবং কি এক্সপানশনটা, ঠিক আছে। এটাতে কি হয়, এটাতে মানে এক্সপানশন হতেই থাকে, আর এটাতে কি হয়, একসময় এক্সপানশন একসময় কম্প্রেশন। পরে যাই, পরে যাই। এখানে লাস্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে
মানে আনকনসলিডেটেড আনড্রেন, যেটা একদম লাস্ট ক্রাইটেরিয়া, সেখানের জন্য আমাদের এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, পরে যাই। এখানে একটা জিনিস খেয়াল করবেন, লাস্ট যেই টেস্টটা আছে সেটার জন্য আপনার মোর সার্কেলগুলো আমি যদি ড্র করি, সবগুলো হচ্ছে একটা কি হয়, একটা হরিজন্টাল লাইন ফলো করে সবগুলাই, এবং এই টেস্টে আপনার সি এর মান বের হয়, যেগুলো আগের দুটা টেস্টে সিডি এবং সিইউতে বের হয় নাই। সি যেমন 0 ছিল, আমার গ্রাফ ছিল এখান থেকে, খেয়াল করছিলেন কিনা জানি না, কিন্তু এখন ইউ টেস্টে আমার কি হবে, আমি সি এর মানটা পাবো, তখন কি 0 হবে, তখন পাই 0 হবে। সো পার্থক্য এটাই, ইউ টেস্টে পাই 0 আর আগের টেস্টগুলোতে C0। চলে যায়। সো আপনারা অলরেডি ল্যাবে এই জিনিসটা করছেন, আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট, এটা ল্যাব 11 কি 12, ঠিক আছে, জিওটেকে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট। এটা বেসিক্যালি কীভাবে বের করা হয় খেয়াল করেন, এই ইকুয়েশনটা দ্বারা আমরা জানি টাও এফ ইকুয়াল টু সিগমা 1/2, কার জন্য, আনকনফাইন্ড কম্প্রেশনের জন্য। আবার সিগমা 1টাই হচ্ছে এখানে কি কিউ, এখানে কিউ কি একটু দেখাচ্ছি, খেয়াল করেন। আপনার এই মানটা হচ্ছে আপনার মাইনর স্ট্রেস, অর্থাৎ 0 হচ্ছে আপনার মাইনর স্ট্রেস। আমি কতটুকু পর্যন্ত স্ট্রেস দিচ্ছি ওই যন্ত্রের মধ্যে, অর্থাৎ ওই ডিভাইসে, সেটা হচ্ছে আপনার কি মেজর স্ট্রেস সিগমা 1। তাহলে সিগমা 1টা এখানে পাইলেন, এই দুইটা দিয়ে আপনি কি করলেন, একটা গ্রাফ ড্র করলেন। তো ড্র করার পর আপনার এটা কি, এটা রেডিয়াস না, ঠিক আছে, এটাই তো রেডিয়াস। তাহলে এই রেডিয়াসটা কি হচ্ছে, এটাই হচ্ছে আপনার সিইউ হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে এখানে যদি কিউ হয়, এখান থেকে এখানে যদি কিউ হয়, অর্থাৎ এটা ডায়ামিটার ডিনোট করতেছে না, এটা কি হচ্ছে ডায়ামিটার। তো ডায়ামিটার অর্ধেক করলে কি পাচ্ছি, কার মান পাচ্ছি, সিইউ। তাহলে কিউ ডিভাইড বাই 2 ইকুয়াল টু সিইউ, বুঝতে পারছেন। ডায়ামিটারকে কি করলাম, অর্ধেক করে দিলাম, অর্ধেক করলে কি পাচ্ছি আমি, সিইউর মান পাচ্ছি। এটা হচ্ছে কার জন্য, আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট। তো আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টে আপনার হাইস্ট লোডটা কত দিচ্ছেন এটা যদি বের করতে পারেন, তাহলে কি হয়, তাহলে আপনি সি এর মানটা বের করতে পারবেন, ঠিক আছে। এটা আমরা কোথায় অ্যাপ্লাই করব, সিইউ টেস্ট, তারপর হচ্ছে ইউ টেস্ট, সিডি টেস্ট, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সয়েলের জন্য, যেখানে হচ্ছে সয়েলের মধ্যে খুব তাড়াতাড়ি স্ট্রেস ডেভেলপ হয়, যেখানে স্লোলি স্ট্রেস ডেভেলপ হয়, ওই টাইপের সয়েলগুলোর বিহেভ কেমন করবে, আমি যখন প্রেশার দিব সে তার জন্য আমার সিইউ সিডি টেস্টগুলো দরকার হয়, ঠিক আছে। পরে যান, এখানে ফেলিউর জিনিসটা যে বলল, সো আমার একটা সয়েলে এখানে কীভাবে সে স্ট্যান্ড নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করেই তো আমি কি করব, ওই জায়গার উপর এনভায়রনমেন্টটা তৈরি করতে পারবো, ঠিক আছে। এনভায়রনমেন্টের ফাউন্ডেশন কেমন হবে, কোন গ্রেডের স্টিল ইউজ করব, থিকনেস কেমন হবে ফাউন্ডেশনের, সেটা ডিপেন্ড করবে সয়েলের নিচে যে সয়েল আছে সেটার শেয়ার স্ট্রেন্থগুলো কেমন হইতেছে, ঠিক আছে, সেটা আসলে নিতে পারবে কি না, নাকি ফেল করে যাবে কোনো একটা সময় গিয়ে। সো তখনই হচ্ছে আমার এগুলো জানা দরকার। এখানেও সেম, এগুলো সেম, থিওরিটিক্যাল এই পড়াগুলো একটু পরে নিতে হবে, যেগুলো জাস্ট মানে কেন ফেল করবে, কেন সিইউ এবং ইউগুলো দরকার পরে। তো বেসিক্যালি আমাদের ফেলিওরটা এরকমই হয়, আমি যখন কোনো, এখানে বলা হয়েছে ডেন্স স্যান্ড নিলে কী হবে, লুজ স্যান্ড নিলে কী হবে। ডেন্স স্যান্ড যেটা ঘন সেটা ফেল করবে এরকম, সেটা ফেলিওর প্লেন হচ্ছে এরকম, আর লুজ স্যান্ড হচ্ছে কি বাল্ক হয়ে যায়, সেটা হঠাৎ করে ফেটে যায়, ঠিক আছে, বাল্কিং যেটা বলি আমরা কলামের জন্য, ঠিক আছে। আর চলে যায়, তো এইটা হচ্ছে বেসিক্যালি দেখতে প্র্যাকটিক্যালি এরকমই হয়, লুজ স্যান্ডগুলো এরকমই হয়, আর ডেন্স স্যান্ডগুলো হঠাৎ করে ফেল করে। সো আজকের লেকচার একটু পর্যন্ত, ঠিক আছে।